জেনিথ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা এসএলএসটির বাংলা বিষয়ের ইন্টারভিউ নিয়ে কিছু প্রশ্ন উত্তর কি পড়বে কি পড়বে না সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই আরেকটু আলোচনা করব এই পড়াশোনার বিষয়ে। তোমরা কমেন্টে অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো বা অনেকেই অনেক কমেন্ট করেছো, তার জন্য সবাইকে ধন্যবাদ। অনেকের ধারণা যে এই যে ইন্টারভিউ, এখানে ফ্রেশারদের কোনো সিট নেই, যারা এক্সপিরিয়েন্সড তারা 10 নম্বর পাবেন। ফলে যারা নতুন, তোমাদের এই ইন্টারভিউটা একটা প্রহসন। যারা এই রকম ধারণা পোষণ করছো তাদেরকে বলি যে এই যে ইন্টারভিউতে তোমরা অংশ নিচ্ছ, এখানে তোমরা তোমাদের বেস্ট যেটুকু সেইটুকু দিয়ে আসবে। তো এখানে সফল হবে কি হবে না সেই ভেবে তো তোমরা এইখানে ইন্টারভিউতে অংশ নিতে যাচ্ছ না। যদি সফল নাও হও, মনে রাখবে যে এখানের যে তোমরা তোমাদের বেস্ট যেটুকু দিয়ে ইন্টারভিউটা মোকাবিলা করে এলে, তোমাদের পরবর্তী জীবনের এই ধরনের কোনো পরীক্ষার বা ইন্টারভিউতে অংশগ্রহণ করার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লেগে যাবে। এরপর বলি যে এই যে আমরা ইন্টারভিউয়ের কথা বলছি, এটা আসলে হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে ব্যক্তিত্বের প্রকাশ। তোমরা ওই 3 জন কি 4 জন বিদগ্ধ মানুষের সামনে তাদের প্রশ্নের মোকাবিলা করতে যে ব্যক্তিত্বের প্রকাশ সেখানে ঘটাবে, সেটা তোমাদের সফলতার প্রথম ধাপ। সেটাইকেই আমরা বলছি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। প্রথমেই তোমাদের একটা পরিচয় দানের পর্ব থাকতে পারে, মানে তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে পারেন ওনারা যে আপনার পরিচয় দিন। তো তোমার পরিচয় দিতে গেলে তোমার নাম এর সাথে সাথে তুমি কোথা থেকে এসেছো সেইটা বলার সময় তোমার জেলার নামটাও আসবে। তো তোমার জেলা সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে রাখতে হবে। ধরো তোমাকে প্রশ্ন করলেন যে তোমার জেলার কোনো বিখ্যাত মানুষ বা কোনো সাহিত্যিকের নাম কি আপনি জানেন? তুমি ধরো কথায় বলছি, তুমি বললে আমি হাওড়া জেলা থেকে এসেছি। তো হাওড়া জেলার একজন বিখ্যাত ব্যক্তিত্বের কথা বা সাহিত্যিকের কথা যদি তোমাকে জানতে চাওয়া হয়, যেমন ধরো হাওড়া জেলার একজন বিখ্যাত কবি হচ্ছেন রায়গুণাকর ভারতচন্দ্র, তিনি হচ্ছেন হাওড়ার পেরোর বাসিন্দা ছিলেন। বা হাওড়ার একজন বিখ্যাত কবি হচ্ছেন ভবানীপ্রসাদ মজুমদার, যিনি কিছুদিন আগেই মারা গেলেন। তো তোমাকে যদি ওই রায়গুণাকর সম্পর্কে জানতে চান, তুমি যদি বলো যে হ্যাঁ আমার জেলার একজন কবি হচ্ছেন রায়গুণাকর ভারতচন্দ্র, তো এইটা ধরেই, এই পরম্পরা ধরেই তোমাকে পরের জন প্রশ্ন করতে পারেন যে তিনি কি লিখেছিলেন, কিসের জন্য বিখ্যাত। তুমি বললে অন্নদামঙ্গল কাব্য, বা কেউ বললেন যে তার সময়টা কি বলতে পারবেন, তাকে বাংলা সাহিত্যে কি নামে অভিহিত করা হয় আপনি জানেন? যুগসন্ধিক্ষণের কবি। এই রকম পরম্পরা অনুযায়ী তোমাকে প্রশ্ন করতে পারে। বা কেউ বলতে পারেন যে আপনি তো ভবানীপ্রসাদ মজুমদারের কথা বললেন, তার লেখা কোনো কবিতা আপনি পড়েছেন? এই যে পরম্পরা অনুযায়ী একটার পর একটা লিঙ্ক করে করে প্রশ্ন, এই ধরনের প্রশ্নের সম্মুখীন তুমি হতে পারো। ধরো এখানেই তোমার ইন্টারভিউটা শেষ হয়ে গেল। বা তোমাকে জানতে চাওয়া হতে পারে যে আপনার হবি কি করতে আপনার ভালো লাগে। তুমি বললে যে আমার কবিতা পড়তে ভালো লাগে, বা গান গাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে। এক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা তোমাকে অবলম্বন করতে হবে। তোমার কবিতা পড়তে ভালো লাগে, কোনো অসুবিধে নেই, ভালো লাগতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে বাংলা সাহিত্যের যে কবিতার ভাণ্ডার আছে সে সম্পর্কে তুমি একেবারে দিগ্গজ। অনেকে থাকতেই পারে সেটা, কিন্তু যদি তুমি না থাকো এবং তুমি যদি সেটা সেখানে বলে দাও তোমার ভালো লাগাটা, অর্থাৎ সেখান থেকে এমন কোনো প্রশ্ন
এলো যে তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করলে না, বা গান সম্পর্ক এমন প্রশ্ন এলো যে তুমি সেই উত্তরটা দিতে স্বচ্ছন্দ বোধ করলে না, সেক্ষেত্রে এই ধরনের উত্তরটা তুমি কি দেবে একটু মানে ভেবেচিন্তে একটু সচেতনভাবে উত্তর দিতে হয়, উত্তর তোমাদের দিতে হবে। আমি বলেছিলাম যে তোমাদের ওই পাঠ্য বই বা ব্যাকরণ কি পড়তে হবে, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বলার, ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত মাস্টারমশাইরা বসে রয়েছেন তারা কিন্তু কেউই স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত নন, তারা হচ্ছেন কলেজ বা ইউনিভার্সিটির মাস্টারমশাই, বা সেখানকার শিক্ষা বা পড়াশোনা সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে। তো সেই প্রশ্নের ধরনটাও একটু সেই লেভেলেরই হবে। তাই তোমরা তো সবাই বাংলা বিষয় নিয়ে পড়েছো, অনার্স করেছো, মাস্টার্স করেছো, তাহলে তোমাদের বাংলা সাহিত্যের ওপর যে গতিবিধি সেটা অনেক বেশি, তোমরা সেই ধরনের প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে বলেই আমার ধারণা। এবার স্কুলের ইন্টারভিউ দিতে যাচ্ছ, স্কুলে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ, বিশেষ করে যারা 9-10-এর জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, 9-10-এর স্কুল যেগুলো মাধ্যমিক স্কুল, সেখানে যেটা বর্তমানে খুব জরুরি একটা বিষয় জেনে রাখা দরকার সেটা হচ্ছে মিড ডে মিল। 5 থেকে 8 পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয়। তো এই মিড ডে মিল সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর বা পুরো খোঁজ খবর তোমাকে জেনে রাখতে হবে। আর যারা 11-12 পরীক্ষা দিচ্ছ তাদেরও জানতে হবে, কারণ 11-12 তো 5 থেকে 12 পর্যন্ত, সুতরাং মিড ডে মিল সম্পর্কে জ্ঞান তাদেরও থাকা দরকার। এই যে মিড ডে মিল এর প্রবক্তাকে, কোথায় প্রথম শুরু হয়েছিল, বা কোন ক্লাস থেকে কোন ক্লাস দেওয়া হয়, এই আপার প্রাইমারির জন্য ছাত্র পিছু মিড ডে মিলের বরাদ্দ কত, প্রাইমারির জন্য বরাদ্দ কত, এই সব খুঁটিনাটি বিষয়গুলো মিড ডে মিল সম্পর্কে এটা একটু জানতে হবে। স্কুলের ম্যানেজিং কমিটির যে বডি, তার যে গঠন, সেইটা সম্পর্কে জানতে হবে। আগে যেটা ছিল যে ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিলেন একজন প্রেসিডেন্ট ছিলেন, শিক্ষক প্রতিনিধি, অশিক্ষক কর্মচারী প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির নমিনি, এই রকম একটা গঠন ছিল। কিন্তু বর্তমানে হচ্ছে স্কুলের যিনি প্রধান শিক্ষক বা শিক্ষিকা তিনি হচ্ছেন ম্যানেজিং কমিটির সেক্রেটারি, আর আছেন প্রেসিডেন্ট বা সভাপতি, তিনি অভিভাবক হতে পারেন বা নমিনি হতে পারেন, আর হচ্ছে শিক্ষক প্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা প্রতিনিধি, অশিক্ষক কর্মচারী প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, আর নমিনি, পঞ্চায়েত সমিতি নমিনি, পঞ্চায়েত নমিনি। এই যে মানে স্কুলের যারা কর্মচারী তারা ছাড়াও যে প্রতিনিধিরা রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতেই হবে, ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েট না হলে কেউ কিন্তু ওই বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য হতে পারবেন না। এই তথ্যটা তোমাদেরকে দিয়ে রাখলাম। স্কুলের ম্যানেজিং এই একাডেমিক কাউন্সিলের যে গঠন, তার কি কাজ, এ সম্পর্কেও একটু তথ্য তোমাদের জেনে রাখতে হবে। আর তো বইয়ের পড়াশোনা তো রয়েইছে, যারা 11-12-এর জন্য ওখানে ইন্টারভিউ দিতে যাবে, এই যে তত্ত্বগুলো আছে, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, এইগুলো খুব ভালো করে জেনে যেতে হবে। তারপরে রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, শব্দের সংকোচন, শব্দের প্রসারণ, এইগুলো কোনো একটা শব্দ দিয়ে তোমাকে বলতে পারে, যেমন ধরো অন্ন, অন্ন শব্দটার অর্থ ছিল যে কোনো ধরনের খাদ্য, বর্তমানে অন্ন শব্দের অর্থ হয়েছে ভাত। তোমাকে প্রশ্ন করতে পারেন ওনারা, তাহলে এখানে কি ঘটেছে, অর্থের সংকোচন ঘটেছে না অর্থের প্রসারণ ঘটেছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। ব্যাকরণের বিষয়গুলো একটু খুঁটিয়ে পড়তে হবে। আর এই যে ডেমো ক্লাস নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এরপরে। ডেমো ক্লাসের ভিডিওতে থাকবে যে ব্যাকরণের ডেমো দিতে গেলে কতটা সময়, ওই সময়ের মধ্যে কি দেব, যদি টেক্সট বইয়ের সম্পর্কে কোনো ডেমো দিতে হয় সেখানে কি করব, সাহিত্যের ইতিহাসে ডেমো দিতে গেলে কি করব, এই ধরনের বিস্তারিত আলোচনা থাকবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই।